প্রিয় যুব সম্প্রদায়, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পিআইজিএফটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই আলোচনাটি বিশেষ করে তাদের জন্যে যারা ইতোমধ্যে লেখাপড়া শেষ করেছেন অথবা লেখাপড়া শেষের দিকে আছে, ভবিষ্যতে পেশা হিসেবে কোনটি বেছে নেবেন বা কোন দিকে ক্যারিয়ার গঠন করবেন সেসব নিয়ে চিন্তা করছেন যারা, তাদের জন্য আজকে আমাদের এই আলোচনা। আজকের আলোচনায় আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যাজ এ ক্যারিয়ার, অর্থাৎ অ্যাপারেল মার্চেন্ডাইজিং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং পেশা হিসেবে কেমন সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, চলুন তাহলে আমরা আলোচনায় চলে যাই। তো আপনারা যারা ক্যারিয়ার বিল্ডিং নিয়ে চিন্তাগ্রস্ত, কি করবেন, কোথায় ক্যারিয়ার বিল্ড আপ করবেন সেসব চিন্তা করছেন, আমি আশা করি এই আলোচনাটি তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই আলোচনা শোনার আগে কাগজ কলম নিয়ে বসে যান, কারণ এই আলোচনা থেকে অনেক তথ্য আসতে পারে যা আপনাদের জন্য প্রয়োজনীয়। আলোচনার শুরুতেই আমাদের দেশের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে সেটার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে আমাদের দেশের এই এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছিল স্বাধীনতার ঠিক পরেই। তো আজকে বাংলাদেশে কম বেশি প্রায় ৬,০০০ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং ২ থেকে ২,৫০০ বাইং হাউস বা বাইং এজেন্ট রয়েছে কম বেশি। এর বাইরে আরো একটা বিশাল সাপোর্টিং রয়েছে, যেটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল টার্মে বলা হয়ে থাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ যেখানে ইয়ার্ন তৈরি হচ্ছে, ইয়ার্ন অর্থাৎ যেটা দিয়ে ফেব্রিক বানানো হয়, অর্থাৎ স্পিনিং মিল, তারপরে টেক্সটাইল মিল যেখানে কাপড় তৈরি করা হয়, তারপরে নিটিং, উইভিং, ডাইং, ওয়াশিং, ফিনিশিং, টেস্টিং, প্রিন্টিং, এমব্রয়ডারি এবং ডিফারেন্ট টাইপস অফ গার্মেন্টস অ্যাক্সেসরিজ বা গার্মেন্টস র ম্যাটেরিয়ালস, এগুলোর হিসাব হয়তোবা অ্যাকুরেটলি কারোর কাছেই নেই। তো সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রি আমাদের দেশের খুব বড় একটা ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশের রপ্তানি আয়ের ৮০% এই ইন্ডাস্ট্রি থেকে এসে থাকে। আর এক্সপোর্ট ভলিউম, তারপর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিস সবকিছু মিলিয়ে বর্তমানে আমাদের বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে, অর্থাৎ বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট
গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। নিঃসন্দেহে আমাদের দেশের জন্য বা আমাদের জাতির জন্য এটা অত্যন্ত গৌরবের একটি বিষয়। এবং বাংলাদেশ যে সমস্ত কারণে বিশ্বের কাছে পরিচিত, বা যে সমস্ত কারণে বাংলাদেশকে বহির্বিশ্বের মানুষ বা বহির্বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায় চেনে, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার মধ্যে অন্যতম একটি। তো আমার বলতে দ্বিধা নেই যে আমাদের দেশের যুব সম্প্রদায়, যা বিশেষ করে ইয়াং জব সিকার্স, তারা অনেকেই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন না। এটা তাদের ইনফরমেশন গ্যাপ আমি তা বলবো না, কারণ এই ইন্ডাস্ট্রি একটা আলাদা পরিমণ্ডলে তার যে কলেবর, তার যে প্রবৃদ্ধি, সেটা এগিয়ে চলেছে। আমি ব্যক্তিগতভাবে 10 বছরের ওপরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো বলতে দ্বিধা নেই যে আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসিনি, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি নিজেও জানতাম না যে আমাদের দেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বড়, এত বিশাল। যাই হোক, তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করলে কি সুবিধা বা কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করা যেতে পারে। তো আমাদের দেশে যারা ইয়াং জব সিকার্স রয়েছেন, বিশেষ করে যারা মেধাবী, তাদের প্রত্যেকেরই প্রথম টার্গেট থাকে সরকারি চাকরি। এবং সরকারি চাকরির মধ্যে প্রধানতম টার্গেট হচ্ছে বিসিএস। সেটা নিঃসন্দেহে অনেক সম্মানজনক, অনেক ভালো, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এটাও যে অনেকের নজরের বাইরে থাকে বা অনেকের অজানা থাকে, সেটাও কিন্তু জানা দরকার। অন্যান্য সেক্টরে একটা চাকরি পেতে যে যুদ্ধ করতে হয়, এই সেক্টরে চাকরি পাওয়াটা অতটা যুদ্ধের বিষয় নয়। সেই কারণে এই সেক্টরে চাকরি করতে আসলে বা ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে যে সুবিধাগুলো, তার প্রথমেই আমরা সাজিয়েছি একটি বিষয় দিয়ে, সেটা হচ্ছে ইজি এন্ট্রি। ইজি এন্ট্রি। তো এই ইজি এন্ট্রির বিষয়টা কিরকম, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলছি। যেমন ধরুন, আপনি যদি ব্যাংকে চাকরি করতে চান, তাহলে দেখা যাবে যে একটি ব্যাংকে 20 জন লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো স্বভাবতই দেখা যায় সেখানে 10,000-এর উপরে অ্যাপ্লিকেশন পড়ে। তো সেখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এগুলো পার করে শেষ ধাপ পর্যন্ত আবার মৌখিক পরীক্ষা, এটা খুবই কম্পিটিটিভ এবং প্রচন্ড যুদ্ধে অবতীর্ণ হতে হয় তাদেরকে, যারা তাদের কাঙ্ক্ষিত জবটি পেতে চান। পক্ষান্তরে এই সেক্টরে আপনি যদি একটি জব পেতে চান বা চাকরি পেতে চান, তাহলে এখানে আপনাকে কিন্তু কোনো যুদ্ধ করতেই হচ্ছে না। তবে হ্যাঁ, আপনি যদি এই সেক্টরে চাকরি পাওয়ার জন্য বা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কোনো
ছোটখাটো একটা কোর্স করেন, তাহলে সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে, বা সেই কোর্সটার কারণে আপনি সহজে চাকরি পেতে পারেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই সেক্টরে বিশেষ করে মার্চেন্ডাইজিং পেশায় যখন অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়, অর্থাৎ কোনো ফ্যাক্টরি বা বাইং হাউস যখন একজন মার্চেন্ডাইজার অ্যাপয়েন্ট করতে চান, তখন তিনি টাকা খরচ করে পত্রিকায় বিজ্ঞাপন দিতে যান না। তিনি কি করেন? তিনি তার কোম্পানিতে যারা কাজ করছেন তাদের কাউকে হয়তো বলে দেন যে আমাদের একজন মার্চেন্ডাইজার লাগবে, আপনি নিজেদের মধ্যে থেকে খোঁজ করে দেখুন কাকে এনে এখানে দায়িত্বটি দেয়া যায়। তো আপনার যদি পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে থাকে যারা এই সেক্টরে কাজ করছে, তাহলে আপনি খুব সহজে এই সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। এছাড়া এই সেক্টরের অ্যাপয়েন্টমেন্ট গুলো বিভিন্ন অনলাইন যে জব সাইট গুলো আছে সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়, সেখান থেকেও জব পাওয়া যায়। কিন্তু আমার কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে জব পেতে হলে আপনাকে তেমন কোনো যুদ্ধ ফেস করতে হচ্ছে না। অর্থাৎ আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি যে অন্যান্য সেক্টরে যখন একজন কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকে, সেখানে অনেক মানুষ অ্যাপ্লাই করে বা অনেক মানুষ সেই জবটি পেতে চায়। কিন্তু এই সেক্টরে ধরুন একজন মার্চেন্ডাইজার নিয়োগ দেওয়া হবে, কিন্তু ওই একজনের বিপরীতে কখনোই 100 জন বা 5000 জন বা 10,000 জন অ্যাপ্লাই করে না। এই কারণে এটা অত্যন্ত সহজ একটা বিষয় যে আপনাকে অনেকের সাথে ফাইট করে এই জবটি পেতে হচ্ছে না। তারপরে আসুন, অন্যান্য সেক্টরে যখন আপনি জব পেতে যাচ্ছেন, সেই জবটি পাওয়ার জন্য আপনাকে রাত দিন খাটাখাটনি করে অনেক পড়াশোনা করে প্রস্তুতি নিতে হয়। কিন্তু এইখানে ওইভাবে পড়াশোনা করে প্রস্তুতি নেবার কোনো প্রয়োজন নেই। যেটা আমি আগে থেকে বললাম, যদি ছোটখাটো একটা কোর্স আপনি করে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। অন্যান্য সেক্টরে চাকরি পেতে গেলে আপনাকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বশেষ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়। কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিউরটা সম্পূর্ণ ভিন্ন। আপনি কোথাও মার্চেন্ডাইজিং জব পাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন, আপনাকে কি করতে হবে? সরাসরি ওই কোম্পানির মালিক পক্ষের কারোর সাথে হয়তোবা আপনার একটা ইন্টারভিউ হবে, সেটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। ওই আলোচনাটাই প্রথম এবং শেষ। ওই আলোচনাটা যদি আপনি নিজেকে তুলে ধরতে পারেন, তাহলে ওখান থেকেই আপনার ফাইনাল ডিসিশন হয়ে যাচ্ছে যে আপনি জবটি পাচ্ছেন কি পাচ্ছেন না। অর্থাৎ এখানে আপনার শুধু ওই ইন্টারভিউটা ফেস করলে হচ্ছে, আপনাকে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, গাদা গাদা বই পড়া এগুলোর কোনো প্রয়োজন নেই। যাই হোক, তার পরের যে স্টেজটা সেটা হচ্ছে হাইলি পেইড। অর্থাৎ আপনি যদি একজন মার্চেন্ডাইজার হিসেবে কাজ শুরু করেন, তাহলে আপনি যে রেমিউনারেশন বা অনারারিয়াম বা স্যালারিটা পাবেন সেটা বেশ বড়। এই কারণে আমরা বলছি হাইলি পেইড। বড়টা কিরকম? ধরুন অন্য কোনো সেক্টরে আপনি যদি জব শুরু করেন, তাহলে প্রথম দিকে আপনার স্যালারি হবে
15 থেকে 20,000 বা 25,000 বা 30,000, ক্ষেত্র বিশেষে এটা ভ্যারি করবে। আর এই সেক্টরে আপনি যখন কাজ শুরু করবেন, আপনার শুরুটা হবে খুব কম স্যালারি দিয়ে। এর কারণ কি? কারণ হচ্ছে অন্য সেক্টরে যখন আপনি চাকরিটা নেবেন, তখন আপনাকে চাকরি দেওয়ার পেছনে আপনার সার্টিফিকেট কতটা ভারী সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, সেটাকে বেশি মূল্যায়ন করা হবে। যদি আপনার খুব ভালো রেজাল্ট থাকে, যদি আপনি খুব কোনো রেপিউটেড ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন, তাহলে সেটাকে এভালুয়েট করা হবে। কিন্তু এই সেক্টরে কাজ করার জন্য আপনার স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এই সেক্টরে কাজ পাওয়ার জন্য বা এই সেক্টরে এগিয়ে যাবার জন্য আপনার অভিজ্ঞতা, কাজ শেখা, এটাই হচ্ছে সর্বশেষ কথা। ধরুন আপনি মার্চেন্ডাইজার হিসেবে একটি চাকরি পেলেন, কাজ শুরু করলেন। আপনি যদি 6 মাসের মধ্যে নিজেকে তৈরি করে নিতে পারেন, তাহলে 6 মাস পরে গিয়ে আপনার রেমিনারেশনটা 50,000-এ নিয়ে যেতে পারেন। ওয়ারাজ আপনার স্টার্টিং হয়েছিল 10,000 টাকা দিয়ে। তো 10,000 টাকা থেকে এক লাফে 50,000 টাকায় চলে যাচ্ছেন, এটা বাংলাদেশে অন্য কোনো সেক্টরে সম্ভব নয়। এই ব্যাপারে আমি একেবারেই সন্দেহ পোষণ করি না, এটা আমি একেবারেই নিশ্চিত। আমি এরকম অনেক ঘটনা দেখেছি যে এই ধরনের ছোটখাটো অনারারিয়াম থেকে এক লাফে অনেক বড় অনারারিয়ামে চলে গেছে। এই ধরনের মার্চেন্ডাইজার অনেক আছেন, আমি আমার চোখের সামনে দেখেছি। তো কাজ করতে করতে যখন আপনি খুব এক্সপার্ট হয়ে গেলেন, আপনি খুব ভালো কাজ করছেন, আপনার কাছে অনেক দায়িত্ব, আপনার কাছে বায়ার নেগোসিয়েশন, তারপর অর্ডার ক্যাচ করা এবং সেগুলো রিকোয়ার্ড কোয়ালিটি সহ টার্গেট টাইমের মধ্যে শিপমেন্ট দিতে পারাটার মধ্যেই হচ্ছে আপনার সাকসেস। যদি আপনি সবগুলো অর্ডার এভাবে টাইমলি শিপমেন্ট করতে পারেন উইথ রিকোয়ার্ড কোয়ালিটি, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি একজন সফল মার্চেন্ডাইজার। তো আমার বিচারে আমি 3 ধরনের মার্চেন্ডাইজার দেখে থাকি। সেই 3 ধরনের মার্চেন্ডাইজারের মধ্যে প্রথম গ্রেড হচ্ছে এ, দ্বিতীয় গ্রেড হচ্ছে বি, তৃতীয় গ্রেড হচ্ছে সি। তো যখন কাজ শুরু করা হয় তখন আমি ধরে নিলাম সেটা সি গ্রেড। তো যারা কঠোর পরিশ্রমী, ডাইনামিক, যারা নিজের মনে করে কাজটি করে, তারা খুব দ্রুত বি পার করে এতে চলে যেতে পারে। তো এই ক্যাটাগরির মার্চেন্ডাইজার যারা আছেন বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি বা বাইং হাউসে, তাদের অনেকেরই স্যালারি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। তো এটা গল্প নয়, সত্যি, এটা মোটিভেশন নয়, এটাই বাস্তবতা। তো এখানে এরকম সি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যেতে খুব বেশি সময়ও লাগে না। আই থিঙ্ক 3 থেকে 5 বছরের মধ্যে যাওয়া সম্ভব যদি একজন মার্চেন্ডাইজার চান। আবার অনেক মার্চেন্ডাইজার আছেন 10,000 টাকা স্যালারিতে শুরু করেছিলেন, 7-8 বছর পার হয়ে গেছে, এখন ওনার স্যালারি 12,000 পার করেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে উনি ব্যক্তিগতভাবে ওরকম
নিজেকে তৈরি করতে পারেননি। এক কথায় উনি ডাইনামিক নন, উনি দায়িত্ব নিতে চান না বা উনি দায়িত্ব এড়িয়ে চলেন। তো যাই হোক, এখানে যদি আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন, এরকম হাইলি অ্যামাউন্ট রেমিনারেশন পাওয়া আপনার জন্য কোনো বিষয়ই নয়। তারপরে আসুন পরের স্টেপ, হাইলি অনার্ড। আসলে একজন মানুষ যখন একটি জব সিলেক্ট করে বা একটি চাকরি সিলেক্ট করে, এই চাকরির ক্ষেত্রে দুইটা জিনিসকে সবাই কিন্তু বেশি প্রায়োরিটি দেয়। প্রথমত হচ্ছে যে রেমিনারেশন বা স্যালারি, দ্বিতীয়ত হচ্ছে সম্মান। অর্থাৎ কোনো জবে যদি একই সাথে ভালো স্যালারি এবং ভালো সম্মান পাওয়া যায়, তাহলে প্রায় সবাই ধরে নেন যে ওই জবটি তার জন্য সুইটেবল, ওখানে তার জব স্যাটিসফ্যাকশন আছে। তো এইখানে যখন আপনি মার্চেন্ডাইজার হিসেবে কাজ করবেন, তখন যদি আপনি সফলভাবে প্রত্যেকটি কনসাইনমেন্ট ডেলিভারি করতে পারেন, তাহলে আপনার অনারের কোনো শেষ থাকবে না। মালিক পক্ষ আপনার উপর দায়িত্ব দিয়ে তারা নিশ্চিন্ত থাকবে। অধিকন্তু কাজের দিক থেকে বা দায়িত্বের দিক থেকে মালিক পক্ষের প্রায় পরেই মার্চেন্ডাইজারদের অবস্থান, আর আপনাদের অধীনে কাজ করবে পুরো প্রোডাকশন ডিপার্টমেন্ট। অর্থাৎ যদি একটি ফ্যাক্টরিতে 20,000 শ্রমিক থাকে বা 20,000 এমপ্লয়ি থাকে, তাহলে ওই 20,000 এমপ্লয়ির কাছ থেকে কিন্তু আপনি সম্মান পাচ্ছেন। সে হিসেবে এটা বেশ সম্মানজনক। তো এটা নিয়ে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে বা কোনো দ্বিমত থাকে, তাহলে আমি আরেকটু সহজ করে বলছি। সেটা হলো কি, অন্যান্য চাকরির ক্ষেত্রে সম্মানের বিষয়টা একটু আপেক্ষিক। ফর এক্সাম্পল, একজন বিসিএস অফিসার, তিনিও অনেক সম্মানী বা তারও অনেক সম্মান আছে, কিন্তু তিনিও কিন্তু আইনের বাইরে যেতে পারেন না। সুতরাং আইনের কথা যদি চিন্তা করা হয় বা যার যার নির্দিষ্ট ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করা হয়, তাহলে প্রত্যেকেই তার ডিপার্টমেন্টে যারা অধীন আছে, সাবঅর্ডিনেট আছে, কেবল তাদের কাছ থেকেই তার সম্মানটা পাওয়ার কথা। তো এখানে যখন আপনি মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন, আপনার অধীনে অনেক এমপ্লয়ি থাকবে এবং তারা সবাই আপনাকে সম্মান করবে। যদি আপনি সফলভাবে কাজ করতে পারেন, আপনি এটাকে অবশ্যই এনজয় করতে পারবেন। আর যদি এই কাজে আপনার কোনো গাফিলতি থাকে বা আপনি যদি সিরিয়াসলি কাজটি না করেন, তাহলে আপনার তেমন কোনো উন্নতি হবে না, বড় অনারারিয়াম পাবেন না বা ভালো সম্মানও পাবেন না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসুন পরের স্টেপে, নো ফেয়ার অফ লুজিং জব। এখানে আপনার চাকরি হারাবার কোনো ভয় নেই। অর্থাৎ যখন আপনার চাকরির বয়স 6 মাস, 1 বছর, 1.5 বছর বা 2 বছর হয়ে গেছে, আপনি নিজেকে তৈরি করে ফেলেছেন, আপনার একটা ইম্পর্টেন্স বা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে কিভাবে ধরে রাখা যায় সবসময় সেটাই চেষ্টা করবে। কর্তৃপক্ষ কখনো চাইবে না যে আপনি তার ফ্যাক্টরি বা কোম্পানি ছেড়ে চলে যান, কেননা আপনি দায়িত্বশীল, আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন,
আপনি যখন দায়িত্ব নেন কর্তৃপক্ষ তখন নিশ্চিন্ত থাকে। সুতরাং কোনো এমপ্লয়ার এমন কোনো এমপ্লয়িকে ছাঁটাই করতে চায় না বা ছাড়তে চায় না যে এমপ্লয়ি দায়িত্বশীল। তো তারপরেও আপনার চাকরি যদি চলে যায় কোনো কারণে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। বিশেষ করে আমার নিজের চোখে যেটা দেখা সেটা হলো যে মার্চেন্ডাইজাররা কখনো বেশিরভাগ ক্ষেত্রে একই বাইং হাউস বা একই ফ্যাক্টরিতে দীর্ঘ সময় কাজ করেন না। এর কারণ কি? আপনি একটা বাইং হাউস বা একটা ফ্যাক্টরিতে কাজ শুরু করলেন, তো যখন আপনার পারফরমেন্স খুব ভালো, তখন দেখা যাবে যে আপনার এই পারফরমেন্সটা অন্যের চোখে পড়বে, অন্য কোম্পানির লোক এটা দেখবে এবং দেখবেন তারাই একসময় আপনাকে চায়ের আমন্ত্রণ জানাবে এবং বলবে যে মিস্টার অমুক, আপনি আমাদের সাথে কাজ করুন। তো এরকম অহরহ ঘটে থাকে এবং এটাই স্বাভাবিক। তো কোনো কারণে যদি আপনার চাকরি চলে যায় আর আপনি যদি ওরকম সফল মার্চেন্ডাইজার হন, তাহলে দেখা যাবে উইদিন এ শর্ট টাইম আপনি আগের চাকরিটার চেয়ে বেশি স্যালারি ওয়ালা একটা চাকরি আপনি খুব সহজে পেয়ে যাবেন। কিন্তু যদি অন্য সেক্টরে হয়, অর্থাৎ এই সেক্টরের বাইরে, সে সমস্ত জায়গায় যদি আপনার চাকরি একবার চলে যায়, তাহলে সেই চাকরি ফিরে তো পাওয়া যায় না, বরং ওরকম একটা চাকরি জোগাড় করা খুব কষ্টকর হয়ে যায়। বিশেষ করে সরকারি চাকরি যদি কোনো কারণে চলে যায়, সেটা আপনি কোনোদিনই পাবেন না। আর অন্যান্য সেক্টরে বেসরকারি চাকরি যদি চলে যায় কোনো কারণে, তাহলে ওই চাকরিটাও পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আপনি যেখানে কাজ করতেন ওইরকম কোনো কোম্পানিতে যদি আপনি আবার গিয়ে চাকরি খোঁজেন বা চাকরি করতে চান, তাহলে আপনাকে নেগেটিভলি এভালুয়েট করা হবে। ধরে নেওয়া হবে যে আপনি আগের প্রতিষ্ঠানে বা আগের কোম্পানিতে বড় কোনো দুর্ঘটনা বা অকারেন্স ঘটিয়েছেন, সেই কারণে সেখান থেকে আপনার চাকরি চলে গেছে। অর্থাৎ আপনাকে সহজে কেউ নিতে চাইবে না। এক্ষেত্রে বিষয়টা অনেকটা কলঙ্কের মতো হয়ে যাবে। সুতরাং অন্যান্য সেক্টরে চাকরি হারাবার ভয় যেরকম আছে, বা চাকরি ধরে রাখার জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন সময় চোখ কান খোলা রেখে যেভাবে সজাগ থেকে কাজ করে, আপনাকে এখানে সেরকম সতর্ক হয়ে কাজ করার কোনো প্রয়োজন হবে না, বিশেষ করে চাকরি হারানোর ভয়ে। অর্থাৎ আপনি যদি নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনি যদি সফল মার্চেন্ডাইজার হন, আপনার চাকরি চলে গেলেও প্রতি সত্তর আপনি আগের কোম্পানিতে যে স্যালারি পেতেন তার চেয়ে বেশি স্যালারির চাকরি আপনি পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার চলুন পরের স্টেপে, এস্টাবলিশড ইন্ডাস্ট্রি। আজকে এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আমাদের দেশে শুধু প্রতিষ্ঠিত নয়, সুপ্রতিষ্ঠিত। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে বায়াররা আমাদের দেশ থেকে কেন পোশাক কেনে? পৃথিবীর এত দেশ থাকতে আমাদের দেশে কেন আসে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে আমি দুইটি কারণ বলবো, মুখ্য দুইটি কারণ। প্রথমত, আমাদের দেশের শ্রমিকের পারিশ্রমিক বা শ্রমিকের সম্মানী কম, অর্থাৎ চিপ রেটে শ্রমিক পাওয়া যায়, সে কারণে পোশাকের
উৎপাদন খরচ কম, কারণ আমাদের দেশে কাজের তুলনায় কাজ করার লোকের পরিমাণ বেশি। যেহেতু আমাদের একটি জনসংখ্যা বহুল একটি দেশ, সে কারণে আমাদের দেশে শ্রমিক কম মূল্যে পাওয়া যায়। এটা একটা অন্যতম কারণ। শ্রমিকের বেতন কম, সে কারণে পোশাকের উৎপাদন খরচ কম, বিদেশি বায়াররা কম দামে পোশাক কিনতে পারে, সেই কারণে বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশকে তারা সহজেই প্রায়োরিটি দিয়ে থাকে। এটা হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এই ব্যবসাটি প্রধানত এখানকার লেনদেন কেনা বেচা এটা হয়ে থাকে বিশেষ করে ইউএস ডলারে। তো ইউএস ডলার, $1 বাংলাদেশে প্রায় 80 টাকা, কখনো কখনো 80 টাকার উপরেও যায়। তো $1 80 টাকা হলে 80 টাকা আমাদের কাছে যত মূল্যবান, অন্যান্য দেশে $1 কিন্তু এত টাকা নয় বা এত মূল্যবান নয়। সাপোজ আমি যদি ইন্ডিয়ার কথা বলি, তাহলে ইন্ডিয়াতে $1 45 থেকে 50 রুপি হয়ে থাকে। তাহলে আমাদের কাছে $1 যত মূল্যবান, ইন্ডিয়ার কাছে $1 কিন্তু এত বেশি মূল্যবান নয়। সেই কারণে বায়াররা যেরকম কম দামে পোশাক কিনতে পারে, আমরা বাংলাদেশ থেকে কম দামে পোশাক বিক্রি করেও লাভবান হতে পারি এই ডলারের বিপরীতে টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে। এটা হচ্ছে দ্বিতীয় একটি অন্যতম কারণ। তো এই দুই কারণে আমাদের দেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি সুপ্রতিষ্ঠিত এবং ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রি দিন যত যাবে তত বড় হবে, এতে কোনো সন্দেহ আমার ব্যক্তিগতভাবে নেই। আজকে বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশ ইনশাআল্লাহ প্রথম পজিশনে চলে আসবে। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেভাবেই এগোচ্ছে। তো যেহেতু এই ইন্ডাস্ট্রি সুপ্রতিষ্ঠিত, সেহেতু এই ইন্ডাস্ট্রিতে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। এখানে ক্যারিয়ার বিল্ড আপ করলে আপনার জন্য কোনো ঝুঁকি বা ভবিষ্যৎ কোনো সমস্যার সম্ভাবনা নেই। এবার আসুন পরের স্টেপে। সেকেন্ড বেসিক নিড, পোশাক। মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। প্রথমে অন্ন, তারপরে হচ্ছে বস্ত্র, সেকেন্ড বেসিক নিড, দ্বিতীয় মৌলিক চাহিদা। মানুষ শিক্ষা ছাড়া বেঁচে থাকতে পারে, চিকিৎসা ছাড়াও হয়তোবা বেঁচে থাকতে পারে, বাসস্থান ছাড়াও হয়তোবা বেঁচে থাকতে পারে, কিন্তু এই সভ্য যুগে, সভ্য সমাজে অন্ন ছাড়া মানুষ যেরকম বেঁচে থাকতে পারে না, বস্ত্র বা পোশাক ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে না, পারার কথা নয়। কারণ মানুষ আজ সভ্য। সেই আদিকালের কথা আদিকালেই পড়ে থাক, সে সময় মানুষ পোশাক ছাড়া বেঁচে থাকতে পারত, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। পোশাক মানুষকে কিনতেই হবে। খাবার যেরকম কিনতে হয়, তাকে পোশাকও সেরকম কিনতে হয়। খাবারের চেয়ে পোশাক কোনো অংশে কম দরকারি নয়। তো যেহেতু পৃথিবীর জনসংখ্যা ক্রমশই বাড়ছে, সেহেতু পোশাকের চাহিদাও ক্রমশ বাড়ছে। সুতরাং আমাদের এই ইন্ডাস্ট্রি ক্রমশ আরো বড় হবে, এটাই স্বাভাবিক
এবং স্বাভাবিক অঙ্ক করলে আমার কাছে এটাই মনে হয়। এবার আসুন আমরা পরবর্তী বিষয়টি নিয়ে আলোচনা করি। এখানে বিষয়টির নাম দিয়েছি আমরা ইউ আর দ্য বিলিয়নিয়ার অফ টুমরো, অর্থাৎ আপনি আগামী দিনের বিলিয়নিয়ার। এই কথাটি বলছি, আপনারা কেউ ধরে নেবেন না যে এখানে মোটিভেশন দিচ্ছি বা কোনো রং ইনফরমেশন দিচ্ছি, সেরকম ভাববার কোনো অবকাশ নেই। কারণ এই কথাটি যে বলছি এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং এটা প্রমাণিত সত্য। এর কারণ কি? বাংলাদেশে যখন এই ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল তখন 2-4টা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে শুরু হয়েছিল এবং সেই সময়ে আমাদের দেশে অনেক ধরনের সমস্যা ছিল এই ইন্ডাস্ট্রিতে, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার, তারপরে এক্সপেরিয়েন্স, তারপরে মেশিনারি ইত্যাদি ইত্যাদি। সে সময় হয়তো খুব কম লোকেই চিন্তা করেছিল যে বাংলাদেশের এই এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি একসময় এত বড় হয়ে যাবে। হয়তোবা খুব কম লোকেই এরকম চিন্তা করেছিলেন। আজকে এই ইন্ডাস্ট্রি যেখানে এসে পৌঁছেছে, তো সেই 2-4টা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আজকে প্রায় 6,000 গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে। এটা কিভাবে হলো? হাউ ইজ ইট পসিবল? এটা কিন্তু এভাবেই হয়েছে। ধরুন একজন মানুষ একটা ফ্যাক্টরিতে স্যালারি বেসড জব দিয়ে শুরু করেছেন। তো কাজ করতে করতে যখন উনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যখন উনি অভিজ্ঞ হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে এই ব্যবসা অত্যন্ত লাভজনক এবং এই ব্যবসা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে, তখন ওনার মনে হয়েছে আমি কেন নয়। তখন উনি নিজে নিজের ব্যবসা রান করিয়েছেন এবং উনিও সফল হয়েছেন। তো আজকে যারা এই সেক্টরে প্রতিষ্ঠিত গ্রুপ অফ কোম্পানির মালিক, তারা প্রায় 100%ই ছিলেন এই সেক্টরে। তারা হয় স্যালারি বেসড জব দিয়ে শুরু করেছিলেন অথবা এই সেক্টরে অন্য কোনো ছোটখাটো ব্যবসা করতেন বা কাজ করতেন। তো একসময় তাদের কাছে মনে হয়েছে যে এই ব্যবসাটি তারাও করতে পারেন এবং তারা শুরু করেছেন। তারা খুব সহজে সফলতাও পেয়েছেন। এটা যদি আমি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে এভাবে বলা যায় যে ধরুন আজকে আপনি ব্যাংকে একটি চাকরি নিলেন। তো 5 বছর কাজ করার পরে ব্যাংকিং এর প্রায় সবকিছুই আপনার নখদর্পণে চলে আসে। আপনি ব্যাংকিং এর উপরে এক্সপার্ট হয়ে যান। কিন্তু 5 বছর পরে আপনি নিজে কি একটি ব্যাংক প্রতিষ্ঠিত করতে পারবেন বা নিজে একটি ব্যাংকের ব্যবসা পরিচালনা করার স্বপ্ন দেখতে পারবেন? সেটা মোটেই নয়। আর সেটাই যদি সম্ভব হতো তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি যেরকম 6,000, বাংলাদেশে এই পর্যন্ত ব্যাংকের সংখ্যাও 6,000 5,000 হয়ে যেত। যেহেতু ওরকম কোনো সম্ভাবনা বা ওরকম কোনো সুযোগ নেই, সেহেতু একজন ব্যাংকের যিনি চাকরি করেন তিনি নিজেই একটা ব্যাংক ব্যবসা শুরু করার কথা চিন্তা করতে পারেন না। কারণ কি? কারণ হচ্ছে ব্যাংকের ব্যবসা শুরু করতে গেলে যে পুঁজি লাগে, যে ইনফ্রাস্ট্রাকচার লাগে বা যে আয়োজন লাগে সেটা অনেক অনেক বিশাল। কিন্তু এই সেক্টরে ব্যবসা করার জন্য আমি মনে করি প্রথমত দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এই সেক্টরে ব্যবসা করার জন্য আপনার প্রয়োজন
অভিজ্ঞতা, নট মানি। আপনি যদি অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন তাহলে আপনি নিজেও হয়তোবা কোনো একদিন এরকম নিজের ব্যবসা রান করা শুরু করবেন, এবং যদি আপনি সফলতা লাভ করতে পারেন তাহলে আপনিও আগামী দিনের বিলিয়নিয়ার। এটা স্বপ্নের কথা নয়, এটা বাস্তবতা। এটা এই সেক্টরে শত শত হয়েছে এবং ইনশাল্লাহ সামনেও হবে, হতে থাকবে। এটাই হচ্ছে এই সেক্টরের একটা জাদু। তো এই যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা একান্তই বাস্তব কথা, সত্য কথা। আপনারা যদি বুঝতে চেষ্টা করেন বা এভাবে ভেবে দেখেন তাহলে আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন। তো আমি বিশেষ করে ইয়াং জব সিকার্সদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে সমস্ত সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করার স্বপ্ন দেখেন, সে সমস্ত সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টার পাশাপাশি আপনারা এই সেক্টরটি নিয়েও ভাবতে পারেন, কারণ অন্যান্য সেক্টরের চেয়ে এই সেক্টর কোনো অংশে কম নয়। এই সেক্টরও অনেক বড় এবং বর্তমানে অনেক মেধাবী ছেলে মেয়ে এই সেক্টরে আসতে শুরু করেছেন এবং তারা কাজ করছেন। তো যাই হোক, যদি এই সেক্টরে কাজ শুরু করতে পারেন তাহলে আশা করি আপনাদের প্রত্যেকেরই ক্যারিয়ার ভালো হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। আর আপনারা আলোচনার শুরুতেই বুঝতে পেরেছেন আমি বলেছি PIGFT এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অর্থাৎ আমাদের এই ভিডিও চ্যানেলটি একটা ইনস্টিটিউটের আন্ডারে, PIGFT, প্যানোরামা ইনস্টিটিউট অফ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন টেকনোলজি। আমরা শুরু থেকে এখানে অত্যন্ত যত্নের সাহায্যে বা যত্নের সাথে আমাদের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ বা শিক্ষা দিয়ে আসছি। আমাদের এখানে গার্মেন্টস বা অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স, কোয়ালিটি কন্ট্রোলিং কোর্স বা QC কোর্স, ফ্যাশন ডিজাইন বা যারা ব্যবসা করতে চান, বিশেষ করে বাইং হাউস বানাতে চান, গার্মেন্টস ফ্যাক্টরি বানাতে চান, গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা করতে চান, অর্থাৎ এই সেক্টরে যত ধরনের ব্যবসা আছে সব ধরনের ব্যবসার জন্য আমরা শেখানো সহ, অর্থাৎ শেখানোর পাশাপাশি টোটাল বিজনেস সেটআপের ব্যাপারে সহযোগিতা করে থাকি। তো যারা স্যালারি বেসড জব করতে চান বা চাকরি করতে চান, তো তারা আমাদের এখান থেকে যারা কোর্স করেছেন তারা আজকে প্রায় সবাই সফল, ভালো আছে। তারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ। তারপর যারা আমাদের এখান থেকে কোর্স করে ব্যবসা শুরু করেছেন তারাও আগাচ্ছেন। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যদি এই ধরনের কোঅপারেশন আশা করেন তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইটের URL দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করার জন্য। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারলে আমরা কৃতার্থ হব, আমাদের ভালো লাগবে। আর আমাদের প্রধানতম যে বৈশিষ্ট্য সেটা হলো আমরা প্র্যাকটিক্যাল
টিচিংটা দিয়ে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি কাজ করতে যান, আপনার পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত শিক্ষা সেটা বাস্তব ক্ষেত্রে কাজ করতে গিয়ে খুব একটা প্রয়োজনে আসবে না। আমরা যারা টিচিং এ আছি, আমরা প্রত্যেকেই দীর্ঘদিনের অভিজ্ঞ, আমরা কাজ করছি। আমাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল শিক্ষাটা পাবেন, যেটা আপনারা কাজ করতে গিয়ে 100% কাজে লাগাতে পারবেন এবং খুব সহজে কাজ করতে পারবেন। আর নিজেকে প্রথম সারির বা এ ক্যাটাগরির মার্চেন্ডাইজার হিসেবে তৈরি করতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। তো সুতরাং আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর এই আলোচনাটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে শুনলেন, সে কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। হয়তোবা আবারও কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।